আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। গুড বাই বা দি এন্ড এই শব্দগুলো, এই কথাগুলো আমরা খুব সহজে বলে থাকি ঠিকই, কিন্তু তার মানেই যে সত্যি কিছু শেষ হচ্ছে বা আমরা মন থেকে শেষ করতে চাইছি এমনটা কিন্তু নয়। কারণ প্রত্যেকটা জিনিসের শেষের থেকেই শুরু হয় নতুন একটা গল্প, নতুন একটা সময়ের। ঠিক যেমন পরিচালক দেবালয় ভট্টাচার্য আপাতত বিদায় জানাচ্ছেন, জানাচ্ছেন ব্যোমকেশ বক্সীকে। না, এটা শুনেই এত উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ এই বিদায় কি সত্যিই বিদায়, না এই বিদায়ের মধ্যে লুকিয়ে রয়েছে কোনো কিছু শুরুর ইঙ্গিত? তা জানাতেই আমাদের সঙ্গে আজকে রয়েছেন আবির চ্যাটার্জি এবং সোহিনী সরকার। ওয়েলকাম তোমাদের দুজনকেই। কিন্তু এই যে নামটাই যে ফার্স্ট একটা কনফিউশন শুরু করেছে, মানে সবাইকে বিদায় ব্যোমকেশ, সত্যি কি বিদায় কিনা, আজকে আমিও কনফিউজ, তোমাদের কি বলে ডাকবো? মানে মানুষ যাতে কনফিউজ হয় তাই জন্য এটা করা, এটাই আমাদের কাজ। এরকম কঠিন কাজ পুরোটা শেষ করতে পারিনি, আর একটা ভেবে এগোচ্ছিল, তার আগেই রাস্তা অন্যদিকে ঘুরে গেছে। বাবা, আবিরদা আজকে আমার পরে কথা বলতে, যাই হোক প্রতিদিন আবিরদাই কাজটা করে, ঠিক আছে? যে তোমাদের আজকে কি বলে অ্যাড্রেস করবে, মানে ব্যোমকেশ বক্সী এবং সত্যবতী, নাকি দেখে কি মনে হচ্ছে? সাত্যকী দেখে কি কোনটা অ্যাড্রেস করতে ইচ্ছে করছে? কিন্তু ওই যে উপরে এবং ভেতরে ব্যাপারটা তো দুটো আলাদা থাকে, তোমরা কোনটা, ভেতর থেকে এক, উপর থেকে আরেক? ভেতর আর বাকি কি দরকার, বাহিরেই থাকি না, তারপর তোর অন্তরে অন্তরে হয়ে যাবে ভেতর বাহির করতে করতে। এটা অনেকটাই সম্পর্কের গল্প, কারণ আমরা ব্যোমকেশের যে এমনি গল্পগুলো পড়েছি, যেগুলো আমরা সিনেমা করেছি, প্রত্যেক জায়গাতেই ব্যোমকেশের গল্প তো শুধুই অপরাধীকে নিয়ে নয়, সেই সময়কার হিস্টোরিক্যাল রিলেভেন্স বল, সোশ্যাল রিলেভেন্স বল, সেগুলো ভীষণভাবে উঠে এসছে। সেই কারণেই ব্যোমকেশের গল্পগুলো বা সিনেমাগুলো শুধুই একটা চোর ডাকাতের গল্প বা চোর পুলিশের গল্প বা চোর সত্যান্বেষীর গল্প নয়, সেই সময়ের গল্প। এটা এই সময়ের গল্প, এবং এই সময় যদি বেঁচে থাকতেন ব্যোমকেশ, তাহলে তিনি কিভাবে দেখতেন পৃথিবীকে এবং পৃথিবী তাকে কিভাবে দেখত, সেটাই গল্প। এবং এই পৃথিবীর প্রতিনিধি হিসেবে সাত্যকী এবং তুলনা আছে, কারণ তারা আজকের জেনারেশনের ছেলেমেয়ে, মানে এই সময়টাকে তারা রিপ্রেজেন্ট করছে 2018-কে। সাত্যকী যেরকম দাদুকে চেনে, কিন্তু ও তো কোনোদিনও ব্যোমকেশকে দেখেনি। ব্যোমকেশ বক্সী যখন কাজ করেছে, ব্যোমকেশ সত্যান্বেষণ করেছে, সেগুলো হয়তো ঠাম্মির কাছে গল্প শুনেছে বা বাবা মায়ের কাছে গল্প শুনেছে, কিন্তু ও তো দেখেনি। ও তো দাদুকে দেখছে, একটি বৃদ্ধ মানুষ তাকে দেখছে। তো এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? সেই দুজনকে মেলাতে কি সাত্যকীর কোনো সমস্যা হচ্ছে? সেটাও আসবে। আবার ধরো একটা টেকনিক্যাল পার্ট, যখন ব্যোমকেশ একটা কেস সলভ করতো, তখন সেই সময় না ছিল মোবাইল ফোন, বাড়িতে একটা ল্যান্ড ফোন ছিল বা অনেক কিছু। ব্যোমকেশ সবসময় একটা নোট করতো, এটা এ থেকে সবসময় নোট ডাউন করে রাখে। তো এই ধরনের সবকিছু মাথার মধ্যে রাখতো। এখন অনেক সবার হাতে স্মার্টফোন, ঠিক আছে। সাত্যকী যদি এখন কিছু করে, সাত্যকী যদি এরকম ভাবে কোনো ঘটনাচক্র কিছুর সাথে জড়িয়ে পড়ে, তো এই দুটোও তো সম্পূর্ণভাবে আলাদা। মানে একই বংশ, একই বক্সী, পদবীও এক। দাদু যেভাবে একটা জিনিসকে দেখতো, সাত্যকীর কিন্তু দেখা দৃষ্টিভঙ্গিটা, যেহেতু 2018-র একটি ছেলে, এই প্রজন্মের একটি ছেলে, তার দেখাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার দৃষ্টিভঙ্গিটা মানুষের, ধরো কোনো মানুষ, তুমি যদি ব্যোমকেশের এটা দেখো, যে শুধু কিন্তু একজন খুনিকে ধরবে, অপরাধ, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া, এটা তার কাজ নয়। সত্যান্বেষণ করা, হ্যাঁ। এবং তার সাথে যে তার সাইকোলজিক্যাল কি এর মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই অবস্থায় দাঁড়িয়ে মানুষটা এই কাজটা করেছে, সেটাও সবসময় গল্পের শেষে বলা থাকে, যে এই অবস্থায় দাঁড়িয়ে মানুষটা এই কাজটা করেছে। সেটা কিন্তু সাত্যকী নাও করতে পারে। সাত্যকীর কিন্তু অত দায় নেই যে সাত্যকীর কাছে এই অপরাধ মানে অপরাধ, ঠিক আছে, এর কোনো ব্যতিক্রমী কিছু নেই। সেটা নিয়ে এত ভাবনা চিন্তার সময় সেই অভিজ্ঞতাটাও নেই। মানে জীবনকে তো দেখতে শুরু করেছে, একভাবেও দেখেছে, এবার আরো নতুন নতুন করে দেখছে। কাজেই আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, আমরা বিভিন্নভাবে জীবনকে দেখি, সেই অনুযায়ী আমরা ডিসিশন নিতে থাকি তখন, যে কোনটা ঠিক কোনটা ভুল। অনেক এমন জিনিস আমাদের হয়তো কম বয়সে মনে হতো এটা একদমই ভুল, পরে আমরা বুঝতে পেরেছি যে সেই ভুলটার পিছনে অনেকগুলো কারণ আছে, সো সেটাকে আমরা তখন জাস্টিফাই করি। তো সাত্যকীর ক্ষেত্রেও সেটা হচ্ছে, এবং ডেফিনেটলি সাত্যকী তুলনা তারা একে অপরকে ছাড়া থাকতে পারে, ঝগড়া করুক, ভালোবাসুক, যাই করুক, একসঙ্গে আছে। সো এই দুজনের বলতে পারিস যে এই দুজনের চোখ দিয়ে ব্যোমকেশ বক্সীকেও দেখা হয় একবার। এবং যদি আজকে একটা ক্রাইম ঘটে যায়, তখন ব্যোমকেশ কিভাবে তার সত্যান্বেষণ করবে? যদি সেই ক্রাইমটার সঙ্গে তার পরিবারের মানুষগুলো একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তাহলে তিনি একদম আনবায়াসড ভাবে সত্যান্বেষণ করতে পারবেন না। কোথাও গিয়ে স্নেহ, ভালোবাসা, পারিবারিক টান, এগুলো বড় হয়ে, আর কোথাও গিয়ে কি সেই জায়গাটা
মানে হাতে তুলে দিচ্ছে সাত্যকীর ব্যোমকেশ বক্সী এই ছবির মাধ্যমে, সেটা দেখা যাবে। আসলে কেউ আমার মনে হয় না ব্যোমকেশ যেরকম মানুষ কখনো ব্যোমকেশ হাতে তুলে দেবে। ব্যোমকেশ সবসময় তোমাকে সাপোর্ট করবে, তোমাকে তোমার মানে তোমাকে গাইড করবে, তোমার নীতিবোধ তোমার মেরুদণ্ড শক্ত করতে সাহায্য করবে। ব্যোমকেশ কিন্তু তোমাকে সেই অর্থে লাইসেন্স দিয়ে দেবে না। তো সেটাই ব্যোমকেশ মানে এমন ঘটনা হচ্ছে যে মানে হয় ছবিতে যেখানে কিন্তু সাত্যকীর এই ম্যাচুরিটি হঠাৎ করে এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। আচ্ছা, মানে হঠাৎ একটা কলেজ থেকে সদ্য পাশ করা একটা ছেলে রিসার্চ করছে, এই করছে, তো প্রেম করছে, ঝগড়া করছে, ঠিক আছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, তার এমন জীবনে একটা ঘটনা হয়, একটা এমন তার ক্রাইসিস আসে জীবনে যেটা কিন্তু তাকে হঠাৎ করে খুব পরিণত করে দেয়। তোমাদের প্রেমটা কি সত্যি অনেকটা আছে? মানে যেহেতু ব্যোমকেশ সত্যবতী প্রেম আমরা কিন্তু খুব একটা দেখতে পাইনি। আরে খুব একটা মানে সময় মানে সত্যবতী তো একটা আশ্বাস ছিল। আরে সে তো গল্পে ছিল। হ্যাঁ মানে অরিন্দম সেটা তো অরিন্দম সেই আশ্বাস রাখে। ঠিক আছে, তোমরা বেনারসে গিয়ে প্রেম করেছো, ঠিক আছে, কিন্তু এখানে ফেমাস শটটা এরকম ভাবে ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, বেশি আমরা ব্যোমকেশ পর্ব নিয়ে আলোচনা করি, ওখানে অত প্রেম ছিল না আমাদের। আবার ব্যোমকেশ আসছে, ঠিক আছে, এখন আপাতত আমরা না একদম কনফিউশন ক্লিয়ার করে দিই, দ্যাটস অরিজিনাল ফ্র্যাঞ্চাইজি এবং সেই গল্পটি শরদিন্দু বাবু নিজে লেখা রক্তের দাগ গল্প অবলম্বনে আমাদের ছবি ব্যোমকেশ গোত্র অরিন্দম শীলের পরিচালনা। এই গল্পটা এটা কোথাও লেখা নেই, এটা দেবালয় ভেবেছে, যেটা আমি বলছিলাম। সুনীল গাভাস্কর যদি এখনো ক্রিকেট খেলতেন, তিনি টি-20তে কিভাবে নিজেকে মানিয়ে নিতেন, কারণ উনি ওয়ানডে শুরু হচ্ছে ভীষণ পপুলার, সেই সময় রিটায়ার করে গেছেন এরকম মনে হয়। সো সেরকমই আমরা প্রতিদিন খবরের কাগজ খুলি বা যখন মোবাইল বা যেখানেই আমরা অনলাইন খবর চেক করি, প্রতিদিন বিভিন্ন রকম অপরাধের খবর দেখতে পাচ্ছি, খুব ঘৃণ্য অপরাধের খবর দেখতে পাচ্ছি। এই খবরগুলো ব্যোমকেশ বক্সীর মতো একজন সৎ মানুষ, রিজু মানুষ, তাকে কিভাবে এফেক্ট করতে পারে বা পারতো, এবং বহির্বিশ্বে একজন এত সফল মানুষ, তিনি পরিবারে কতটা সময় দিয়েছেন, পরিবারের দায়িত্বগুলো কতটা তিনি পালন করেছেন, সেই কোয়েশ্চেনগুলো তো আমাদের এমনি পড়তে পড়তে মাঝে মধ্যে অবসর সময় মনে হয়েছে। দেবালয় সেখান থেকেই এই ডিকনস্ট্রাকশনের কাজটা শুরু করেছে। তো এই যে আবিদা মানে সোহিনীদি, যেহেতু আমরা সেভাবে সোহিনীদিকে ওই বয়সটায় দেখতে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি, তো এই সময়টা তো কোনো রেফারেন্স তোমার কাছে ছিল না। ব্যোমকেশ বক্সীর আছে, যেটা আমরা জেনারেলি দেখেছি সেরকম বয়স হলে কেমন হচ্ছে, কতটা দৃঢ়তা তার মধ্যে আছে, তো সেটা তুমি নিজের মতো করে করেছো, সেটা কতটা চেঞ্জ হচ্ছে এই বয়সে? ব্যোমকেশ অ্যাড করতে করতে যাচ্ছিলাম আমি, কারণ ভাবভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম। তবে বডি ল্যাঙ্গুয়েজের কথা একটা জিনিস বলি, যে আমাদের কিছু স্টিরিওটাইপ ভাবনা আছে তো, যে একজন অসতিপর বৃদ্ধ তিনি থুরথুরে হয়ে যাবে, গলাটা কাঁপবে, সব হবে টবে, দাঁত পড়ে যাবে। এবার যদি খুব বাস্তবভাবে আমরা দেখি, কেন হবে? সবাই হয় না। দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে ব্যোমকেশ সুপারহিরো, সুপারহিরো তো সারাক্ষণ আন্ডি ওপরে পড়ছে বা কেপ নিচ্ছে, তা তো নয়। সুপারহিরো মানে যে সারা জীবন সততার সঙ্গে থেকেছেন এবং মাথা এবং শির দ্বারা সোজা করে বেঁচেছেন, একদম। তো সেই মানুষটাকে আমরা কেন ওইভাবে দেখবো? এক নম্বর। দু নম্বর, আচ্ছা আজকের দিনে কোনো এরকম মানুষ কি আছেন যিনি যদি দাঁত তো পড়বেই, স্বাভাবিক বিজ্ঞানের নিয়মে, শরীরের নিয়মে পড়ে যাবে, বাঁধানো দাঁত পড়বে, বাঁধানো দাঁত। আর এমনি তো ব্যোমকেশ এত ফিজিক্যালি ফিট ছিল, মানে যখন গল্পের খাতিরে আমি বলছি, ব্যোমকেশের মানে ওইভাবে এত সহজে ভেঙে যাওয়ার নন। মানে আর আমরা যদি রেফারেন্স পয়েন্ট দেখি, আমরা সৌমিত্র জেঠুকে দেখছি, আমরা আমার খুব পছন্দের আমাদের পরাণ জেঠুকে দেখছি, যথেষ্ট রিজু ভাবে, যথেষ্ট ফিট অবস্থায় তারা কাজ করছেন। কাজে এই স্টিরিওটাইপ ভাবনাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছি। বাট যেহেতু বয়সটা হয়েছে, এবং সেটাও একটা ছবির ইউএসপি, যে প্রস্থেটিক মেকআপ ইউজ হচ্ছে, বাংলা ছবিতে তো খুব বেশি ইউজ হয় না, কারণ আমরা যে ফরম্যাটে কাজ করি এটা করা খুব কঠিন বাজেটের দিক থেকে, সময়ের দিক থেকে, বাট সেই রিস্কটা আমরা নিয়েছি। কিন্তু প্রস্থেটিক মেকআপ ধনঞ্জয় প্রজাপতি এবং তার টিম যখন করেছে, তাদেরকেও শ্রীকান্দা, দেবালয়, আমরা এই ব্রিফটাই দিয়েছিলাম যে আমি ব্যোমকেশ করেছি এক সময়, আমাকেই বৃদ্ধ বয়সে কিরকম দেখতে হতে পারে তার একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি করো, এবং চরিত্রটিকে যেন চেনা যায়। এরকম নয় যে মেকআপ দিয়ে এমন একটা ব্যবস্থা করলাম চিনতেই পারছি না, তা কেন হবে সেটা? তাহলে তো ব্যোমকেশই হারিয়ে গেল, তাহলে তো অন্য যে কেউ অভিনয় করলেও হবে, সেটা আমরা চাই না। সো যতটা বাস্তবসম্মত করা যায়, যতটা রিয়েলিস্টিক করা যায়, তার সঙ্গে সঙ্গে হ্যাঁ বয়সের একটা জড়তা আসে, একটু মরচে পড়ে শরীর, ওরকম তো হতে পারে না, মানে একটা বিজ্ঞান আছে, একটা শরীরের নিয়ম আছে, সেইভাবে ইনকর্পোরেট করার চেষ্টা হয়েছে। তো এই যে বয়স্ক হলে কেমন এনজয় করলে, মানে ইচ্ছে করছে যে ওই বয়সটা যেতে? না, একদম ইচ্ছে করছে না।
সেটা কারণটা কি? মানে সেটা মেকআপের জন্য, শুধু মেকআপের জন্য নাকি ওই যে মানে এই সময়টা এতটা কষ্ট, সেটা বুঝতে পারলে খানিকটা হলেও তো বুঝলে? না, আমি যেটা বুঝেছি সেটা বাহ্যিক বোঝা, কারণ সেটা মেকআপ, প্রস্থেটিক, ডেঞ্চার, দাঁতের, হাঁটা চলা অনেক স্লথ করে দেবে, সেটা বাহ্যিক বোঝাটা। বাট বয়সের সঙ্গে সঙ্গে এটা একটু ফিলোসফিক্যাল কথা হয়ে যাবে, বয়সের সঙ্গে সঙ্গে মানুষ দুর্বল হয়ে পড়ে। বয়সের সঙ্গে সঙ্গে বয়সের সব থেকে বড় যেটা আমার মনে হয় কষ্টের, যে অনেক নিকট আত্মীয়কে, বন্ধুকে হারানো। তো সেই কষ্টটা এক্ষুনি পেতে চাই না, কেউই চায় না। বাট বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে, বয়সের সঙ্গে সঙ্গে সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে প্রিন্সিপালে বিশ্বাস করে এসেছি, সেটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যাওয়া, পাস আউট করা। তো সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা ব্যোমকেশের ক্ষেত্রে তো আরো বেশি, কারণ ওনাকে এমনি মানুষরা এক্সাম্পল হিসেবে দেখেছে, সেটা পরিবারের মানুষকেও তো সেই পাসিং দ্য ব্যাটন, এইটা মানে সত্যান্বেষণে পাসিং দ্য ব্যাটনের থেকেও বেশি এই দায়িত্বটা ছিল, আর সেটাই বোধহয় পালন করছেন এই গল্পটার মাধ্যমে। জানি না। আচ্ছা, তুমি বলো তো সোহিনীদি, মানে আমি আগেও এই কথাটা বলতে শুনেছি যে যখন এই মেকআপে থাকতো আমি তো প্রচন্ড খিটখিট করতো। তো এমনিতে তো মানে ওই মেকআপটার জন্য এতক্ষণ ধরে এটাকে মানে করে চালিয়ে যাও অভিনয়টা, তো সেক্ষেত্রে এমনিতে তো প্রচন্ড লেগ পুলিং এ একদম নাম্বার ওয়ান। ওই সময়টা, সেই সময়টা কি হ্যাঁ মানে লেগ পুলিং করা বা পিচ, মানে যা যা হয় আর কি আমাদের শুটিং এ মজা করে, কারণ এত ঘন্টা শুটিং, বাইরে আউটডোরে এত দিনের শুটিং, সেখানে একটু ভালোভাবে মজা করে না থাকতে পারলে কাজটা হবে না। আমরা মানুষগুলো সেরকম নই আর কি, যে খুব মানে সিরিয়াস কাজ হয়তো, মানে সিরিয়াস কাজ করলেও তার মধ্যে একটু সময় পেলেই কিন্তু একটু আড্ডা মেরে নেবো, একটুখানি এরোর একটুখানি এসব কথা বলে নেবো, এরকম ধরনের আবিরদাও সেই ধরনের মানুষ, আমিও তাই। কিন্তু ফাইনালি তো আমরা কাজটাই করতে এসেছি, কাজটা তো এখানে কাজের জন্যই আমাদের আলাপ, কাজের জন্যই আড্ডা, কাজের জন্যই ঝগড়া, সবটাই কাজকে কেন্দ্র করে। তো ফলে ওরকম একটা যখন মানে কল টাইম থাকতো আবিরদার অনেক সকালে, ধরো আমাদের 8টা হলে আবিরদার তার 4 ঘন্টা আগে কল টাইম থাকবে, বা আমাদের 10টা হলে তার 4 ঘন্টা আগে কল টাইম থাকবে। তো সেই সময় তো ওই মানুষটাকে মানে একটু তো সমীহ করে, একটু তো এ করে তো চলতেই হবে, যেটা সার্থকী হলে আবার ঠিক আছে, তখন পেছনে লাগছি, আমি তখন উল্টে খিটখিট করছি, আর শরতে যাও তো তুমি এখান থেকে, চুপ করো তো, এটা করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা কেউ বলে না, হ্যাঁ তো আমি এটা করছি, কিন্তু আমি তো জানি কি বাকিরা কি করে, খেচখেচ করে কি খিটখিট করে, তো আমি জানি, সেই কথা না হয় নাই বা বললাম, ঠিক আছে। হ্যাঁ মানে আবিরদার বক্তব্য আমি নাকি খুব বেশি, আমার বক্তব্য সেটা আমি বুঝতে পারছি, তোমারই এটা বক্তব্য। আর কে বলে, একটা নাম বলো তো তুমি। অরিন্দম শীল। অরিন্দম দা তো বলবে, অরিন্দম অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আমি মোটেই রাহুল দাকে খিটখিট করিনি, মানে তার মানে এক্ষুনিও রাহুল, দেখো রাহুল দা আমাদের এই টিমে নতুন নতুন অচিত, ঠিক আছে। রাহুল দাকে আমি কেন অত খিটখিট করবো, ব্যোমকেশ তো অনেক পুরনো, তো তার সাথে করা যায়, ঠিক আছে পারি তো। কিন্তু না না, যখন বৃদ্ধ ব্যোমকেশ তখন কিন্তু আমরা সবাই এমনি তো আমরা ধরো শীতের একটু শেষের দিক থেকে শুরু করেছিলাম, ঠান্ডাটা তখনও মানে অনেকটাই ছিল, কিন্তু কমই ছিল, তখনও এসি টেসির দরকার পড়তো আর কি। আর আমরা যেরকম একটা স্ট্রাকচারে শুটিং করি, সবসময় ওই সাপোর্টটা পাওয়া যায় না, হ্যাঁ, বা সেখানে মানে ওটার জন্য একটা প্রপার আরো চিল এসি মেকআপ রুম হলে হয়তো খুব ভালো হতো। সেখানে ওগুলোকে কি বলে জানো, যে ছোট ছোট যে পোর্টেবল এসি মানে, বা ফ্লোরটা একদম এসি মেকআপ হলে পরে, আর ওখানেই তো থাকতো আবিরদা বোধহয় ঘন্টার পর ঘন্টা রুমটাতে মেকআপটা নিয়ে, মানে কিছু খাওয়া দাওয়া, তোর মাসেল মুভ করতে পারবে না, তো ওরকম একটা প্রস্থেটিক্স মেকআপ নিয়ে তুমি শুধু লিকুইড কিছু খেতে পারবে আর কি, বুঝতে পারলে। লাঞ্চ ব্রেক হচ্ছে, লাঞ্চে কিছু খেতে পারবে না। তো এখন এগুলো হয়তো অনেকেই মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই জানেন আর কি, যে কি ধরনের মেকআপ হয়, প্রত্যেকটা মেকআপই দেখানো হয়, কিন্তু ব্যাপারটা দেখে হয়তো একটু ইজি লাগলেও ব্যাপারটা মোটেই ইজি নয়, খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। এবং কিন্তু ঠিক আছে, ছবির জন্য যখন দেখে ফাইনালি সবাই বলবে যে কি হয়েছে বস, কি দারুণ হচ্ছে, তখন বোধহয় এই কষ্টটা আর থাকবে না। আচ্ছা, তোমরা দুজন মানে এই যে ধুতি বা শাড়িতে তোমাদের দেখতে পাচ্ছি, তোমাকে ধুতি এবং তোমাকে শাড়িটা অফকোর্স, এবং জিন্স ওয়েস্টার্ন, তোমাদের কোনটাই নিজেদের ভালো লাগে? মানে তোমাকে তো আমি পুরনো সত্যবতীতেই দেখতে পাচ্ছি, বয়সটা বাড়েনি সত্যবতীর, লাকিলি নাকি তোমার মনে হচ্ছে না আমার একটু বয়সটা হলে এরকম মানে বয়সটা ভালো হতো, মানে আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হতো, মানে কজন অভিনেতাই এই ধরনের মেকআপ করার সুযোগ পান, সেটা কি কোথাও সোহিনীদি মনে হচ্ছিল যে আমি যদি একটু ব্যোমকেশের পাশাপাশি বিদায়, হ্যাঁ আমি এটা জিজ্ঞেস করে, বলেনি সোহিনীদি যে এটা কি আসলে বিদায় সত্যবতী, এটা বলা যায় আমরা করব, এটা প্রস্থেটিক মেকআপ হবে তখন ব্যোমকেশ
তখন কিন্তু আমার সাথে খুবই ভদ্র ব্যবহার করবে তুমি। অ্যাজ ইফ আমি অভদ্র ব্যবহার করি না, বলে দিলাম। না কোনটাই কমফোর্টেবল তোমরা বেশি, মানে ভালো লাগে এই যে শাড়ি ধুতি নাকি যেরকম ওয়েস্টার্নে ছিলে তোমরা? ওয়েস্টার্ন তো আমরা এমনি নরমালি আবির চ্যাটার্জি, সৈনী সরকার পরেই থাকি, ঠিক আছে। এই যে অথেন্টিক যে লুকটা, হ্যাঁ মানে তোমাকে আমি এক্ষুনি, আমার কাছে মোবাইল নেই, না হলে আমার ব্যোমকেশের ছবিগুলো একটা দুটো তোমাকে দেখানো যেত, দর্শককে নয়, ঠিক আছে। কিন্তু তাহলে বুঝতে পারবে মানে ওই ছবিগুলোর মধ্যে যে মায়া রয়েছে না, মানে আর একটা সময় আছে। আর কি হয়, আমরা যেহেতু এই উপন্যাসগুলো আমরা অভিনয় করতে আসার আগেও পড়েছি, এবং যখন আমরা পড়েছি তখন সেই সময়টাকে আমরা আমাদের মতো করে দেখেছি পড়ার সময়। এই সময়ের সঙ্গে অনেক নস্টালজিয়া আছে, এবং আমাদের কাছে বাঙালিদের কাছে নস্টালজিয়াটা ভীষণ, আমরা সেন্টিমেন্টাল সেগুলো নিয়ে। সো সেইটা একটা কোথাও গিয়ে আমাদের ভীষণ অ্যাপিল করে। এবং এই যে ভীষণ বাঙালি একটা ব্যাপার, মানে শুধু ধুতি আর শাড়ি পরলেই যে বাঙালি হয় তা কিন্তু নয়, কিন্তু এটা কোথাও গিয়ে একটা বাঙালি যে কালচার, বাঙালির যে জীবনযাপন তার সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল একটা সময়, সেই সময়টাকে রিপ্রেজেন্ট করা। তো আমাদেরও কোথাও গিয়ে ভালো লাগে। আর একটা আইডেন্টিফিকেশন বলে কথা আছে, যেটা স্ক্রিন বা সিনেমার ক্ষেত্রে খুব দরকার হয়। মানে দূর থেকেও যদি আমরা দেখি সাদা ধুতি সাদা পাঞ্জাবি, আমাদের মনে হয় ব্যোমকেশ, এরকম একটা মনে হয়। সো আমার ধরো যখন আমরা ব্যোমকেশ পড়েছি আর কি, তখন তো কখনো ভাবিনি যে সত্যবতী আমি করব, তখন তো কখন অভিনয় করবো সেটাই মাথায় ছিল না। তো ফলে সত্যবতী, এখন যেমন ভাবি যে সত্যবতী, এই তো আমাকে যেমন অনেকে সব জায়গায় কি বলে, তুমি সত্যবতী না, তুমি সত্যবতী করছো, তখন ও আচ্ছা আমাকে লোকে ভাবছে সত্যবতী। সাহিত্যে যখন পড়েছে সত্যবতী, তো এখনো যখন পড়ে তখন ভাবে হয়তো আমার মুখটা তাদের মনে হয়। এটা তো খুব বড় পাওয়া। তুমি যখন যেভাবে পড়ে কল্পনা করতে, তুমি কি নিজের মধ্যে সেটা দেখতে পাও যখন নিজের পুরো সত্যবতী হও? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। না, আমি মানে সেইভাবে না, মানে আমার মানে নিজের মুখ তো আর কেউ কল্পনা করতে পারে না। মানে তুমি যখন কোনো কিছু ভিজুয়ালি কিছু ভাববে, এমনি তো আমি যখন যদি আমার নিজের মুখ কিন্তু আমি কল্পনা করতে পারছি না। সবসময় মানুষের অন্যের মুখগুলোই মাথাতে আসে সবসময়। তো না, আমার দেখা সত্যবতীর সাথে আমার কোনো মিল নেই। মানে আমার তো একটা কল্পনা, এখন ওর পক্ষে এইটা কম্পেয়ার করা খুব কঠিন, কারণ নিজে যেহেতু ও চরিত্রটা অভিনয় করছে, যে কল্পনাটাই থাকুক, যখন অভিনয় করে ডেফিনেটলি সেটা অরিন্দম দা বা দেবালয়ের একটা ইন্টারপ্রিটেশন থাকে। আমার মনে হয় সাবকনশিয়াসে কোথাও গিয়ে ওর কল্পনাটার সাথেই ম্যাচ করানোর চেষ্টা করে। এবার ডিরেক্টর যেরকম চাইছেন তার মতো করে সেটা ভেঙে ঘুরে নেওয়া হয়। কিন্তু একবার অভিনয় করা হয়ে গেলে, এবং সেটা যেহেতু বড় পর্দায় পরে আমরা টেলিভিশন বা ওয়েবেও দেখতে পাই আমাদের নিজেদের কাজ, তখন আর ওই কম্পারিজনটা করা মুশকিল। মানে আমি এখন যদি ব্যোমকেশ নতুন করে পড়তে বসি, আমি যেরকম নিজেকে ব্যোমকেশ হিসেবে দেখতে পাবো সেটারও কোনো সিউরিটি নেই, আবার একদম যে পাচ্ছি না তাও নয়। ওটা একটা অদ্ভুত একটা ধূসর জায়গা এখন যারা আমরা অভিনয় করছি তাদের ক্ষেত্রে আমার মনে হয় সেটাই। মানে এতদিন এইভাবে দেখেছে, এবার নতুন করে একদম অন্য ভাবনাটা হয়তো নাও আসতে পারে। তুমি তখন বলে একটু আগে একটা প্রশ্ন করলে না যে কিভাবে ব্যোমকেশ সত্যবতী এই লুকটা বা তুলনা সার্থকী, এই যে ব্যোমকেশের যে ধুতি পরা এই যে লুক, একটা 6 ফিটের একটা যখন বাঙালি একটি ছেলে যখন ওইভাবে করে, সেটা দেখতে অপূর্ব লাগে আর কি দেখতে। আর আবিরদাকে ভীষণই ভালো লাগে ব্যোমকেশের চরিত্রে। কিছুদিন আগে আমি মুসৌরিতে শুটিং করতে যাচ্ছিলাম, তো আমাদের এরকম দেরাদুন দিল্লি আর কি ফ্লাইট ছিল আর কি, দিল্লি থেকে ফ্লাইট চেঞ্জ করে আবার দেরাদুন। তো দেরাদুনে আমি একটি ভদ্রলোককে হঠাৎ করে অতজনের মাঝখানে একটি ভদ্রলোক, মানে বেশ বয়স্ক, মানে 50-এর উপর তার বয়স হবে, ধুতি পরে আছে। মানে আমি না, সবাই আমার সাথে নন্দিনী দিও ট্রাভেল করছিল, মানে আবিরদার রিয়েল লাইফ ওয়াইফ, ঠিক আছে। তো নন্দিনী দিও ট্রাভেল, আমি নন্দিনী দেখো, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি ভদ্রলোককে দেখে, এত সুন্দর লাগছিল দেখতে ধুতি পরে। তো এখনো আসলে সবার মাঝখানে এখন তো পরার চলটাই উঠে গেছে। ধুতি পরা না, পাঞ্জাবি পরে, পাঞ্জাবি পায়জামা। ধুতি দেখবে ছেলেরা শাড়ি পরতে পরেন মেয়েরা, কিন্তু এখন ছেলে ধুতি পরতেই পারে না, সেটাই খুবই ভালো লাগে দেখতে। সেটা আবিরদা যেভাবে ক্যারি করে, আবিরদা সত্যি ধুতিটা ক্যারি করতে পারো? মানে এখন তো অনেক ধরনের ধুতি বেরিয়েছিল, না না এমনি ধুতি, শাড়ির মতো যে ধুতি সেটাই পরে, সেটা ক্যারি করতে কোনো অসুবিধা হয় না। আমি তো পড়তে পারবো না অত যত্ন করে, পড়াটা যদি পড়ি তারপরে তো ওটা পড়ি। আচ্ছা, এই যে বিদায় ব্যোমকেশ, তোমরা বিদায় কথাটা জানাতে পছন্দ করো কি সত্যি মানুষকে, বা কোনো একটা ফিরে আসা শপথ হয়েছে থাকে? আর বিদায় আসলে কি কাউকে দেওয়া যায়? সবই তো থেকে যায়, স্মৃতির মণিকোঠায় তো থাকেই। মানে বিদায় আসলে অ্যাকচুয়ালি কিছুই দেওয়া যায় না, সবকিছুই থাকে। তো এই যে তবুও তাহলে এই নামটার সাথে কি তোমাদের সহমত? মানে তোমরা ঠিক মানে ভেবেছিলে প্রথমে শুনে যে না এটা অন্য কিছু, বিদায় কেন? ফার্স্টে তোমাদেরও নিশ্চয়ই মাথায় এসেছিল বিদায় ব্যোমকেশ হোক না, এই তর্কটা হোক না, এই বিতর্কটা হোক, ভাবনা হোক, নতুন ভাবনা আসুক, কাউন্টার আর্গুমেন্টস আসুক, এটা খুব স্বাস্থ্যকর। কোথাও গিয়ে সেটা হয়তো সিনেমাকে বা আমাদের অভিনয়কেও সমৃদ্ধ করবে। আর সো ঠিক আছে।
ঠিক আছে, মানে ডিপ্লোম্যাটিক একটা আনসার না বুঝলাম। আমি একদম ডিপ্লোম্যাটিক আনসার দিইনি, এটা ভীষণ প্র্যাকটিক্যাল আনসার দিয়েছি। এটা চলতে থাকুক, যা যা হবে তোমরা দেখতে পাবে, ব্যাপারটা হচ্ছে এইটা। তো আবিদা, সোহিনীদি, আমরা ব্যোমকেশকে বয়স্ক কিন্তু দেখেছি, মানে সজারুর কাটাতে আমরা হিসাবে দেখে থাকি। হয়তো মানে দর্শকেরা আমি জানি না কতটা অ্যাকসেপ্ট করতে পারেন, সেই ছবিটা হয়তো ততটা অ্যাকসেপ্ট করেননি। তো এইটা নিয়ে তোমরা কি ভাবছো? কারণ আরো বয়স্ক ব্যোমকেশ, তোমরা কি ভাবছো? মানে বাঙালিদের কাছে ব্যোমকেশ এটা মানে তো সেই অরিজিনাল ব্যোমকেশের ফ্র্যাঞ্চাইজি নয়, দিস ইজ আ স্পিন অফ, দিস ইজ আ কমপ্লিট টেক অ্যাওয়ে অর অ্যান এক্সপেরিমেন্টাল টেক। সেভাবেই এটাকে ট্রিট করা উচিত, এবং এটা ওই মজাটার জন্যই দেখা উচিত যে সজারুর কাটাতে বৃদ্ধ ব্যোমকেশকে আমরা দেখেছি, কিন্তু সেটাও একটা অন্য সময়। আমি জানি না, আমি সিনেমাটা দেখিনি না, অন্য সময়, হ্যাঁ। বাট এটা আজকের দিনে দাঁড়িয়ে তো সেই আমার মনে হয় যারা পরিণত দর্শক, যারা ব্যোমকেশের দর্শক, যারা ব্যোমকেশকে চেনে বা যারা ব্যোমকেশকে চিনতে চায়, তারা তাদের সেইটুকু ম্যাচুরিটি লেভেল আছে যে তারা সেইভাবেই দেখবেন। দেখো, তাও মতবিরোধ হবেই, অপছন্দ হবেই, বা পছন্দ হবে। আমি বারবারই বলছি যে এটা হওয়া খুব ভালো। মানে এটা যেরকম আমি একটু আগে বলছিলাম না, যেটা ধূসর জায়গা, সেরকমই একদম ভালো মন্দ, পছন্দ অপছন্দ, তার মাঝখানে একটা জায়গা থাকে, সেইটাই লোকজনের কৌতূহল আছে, সেটাই ভালো, সেটাই ইম্পর্টেন্ট একদম। আচ্ছা, এই ছবিটা কি দাদু নাতির একটা ভালো সম্পর্ক দেখায় গো, নাকি সেই জায়গাটা কোথাও? দাদু নাতির সম্পর্ক সাধারণত আমরা দেখে থাকি খুব আবদার, ভালোবাসা। এই ছবিতে আবদারের সঙ্গে সঙ্গে অভিমানও আছে, ভালোবাসার সঙ্গে সঙ্গে রাগও আছে। মানে কোথাও যেটা খানিকটা হলো সত্যবতীর ছিল, সময় না দেওয়া, বা দাদু ব্যস্ত নিজের। দেখো, বিখ্যাত মানুষজনকে নিয়ে আশেপাশের মানুষদের এটা সবসময় হয়। তোমার কি মানে আবিদ্যাকে নিয়ে আবিদ্যার বাড়ি তোমাদের দুজনেরই সেটা হয়? কোনো গ্রিভেন্সই নেই। আই এম সাচ আ মানে ফ্যামিলি পারসন। দেখো, আমরা যে কাজটা করি, যে কাজটা মানে এটা তো 24 আওয়ার্স জব। আমার বক্তব্য হচ্ছে যে এই যে আমাদের কাজটা তো মানে অনেকেই বুঝতে পারবেন না, এটা 10টা 5টার একটা ডিউটি নয়। তো ফলে এরকম যারাই ধরো এরকম সারাক্ষণ একটা, যখন সত্যান্বেষীও যে, তার তো শুধু এমন নয় যে সে বাড়িতে বসেও কিন্তু ভাবছে, বিভিন্ন রকমের ক্লু মাথার মধ্যে আসছে। সত্যবতীর কথা থেকে হয়তো এটা খুব প্রেম করছে, সেখান থেকে সত্যবতী এরকম সরল মনের কথা বলো, সেখান থেকে একটা শব্দ, কি বললে তুমি, তার মানে মাথাটা কিন্তু তার সারাক্ষণ ধরে ওখানেই রয়েছে আর কি। তো ফলে এইসব যারা এরকম কাজের সাথে জড়িয়ে থাকে, বা আমাদের প্রফেশনেও আশেপাশের লোকগুলো কিন্তু বোধহয় কোথাও গিয়ে একটা, খুব বেশি না চিনলে একটা দূরত্ব কোথাও গিয়ে বোধহয় চলে আসে। ব্যোমকেশও পারে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। হ্যাঁ, মানে আবিদা মানে আস্তে আস্তে ভাবছে যে আর কি, আর কতক্ষণ, আর কি বলা যায়, ও একই জিনিস নতুন নতুন ভাবে, এটাই ভাবছি। এই জন্য আর কথা বলাবো না, কিন্তু কিছুদিনের মধ্যে ব্যোমকেশ বক্সী আসছে, সাত্তকী আসছে, সত্যবতী এবং তুলনা, 4 জন আসছে। নতুন অজিত আসছে, রাহুল বন্দ্যোপাধ্যায়কে আমরা অজিত হিসেবে পাবো, এবং হ্যাঁ, ছেলে আসছে, অভিমন্যু আসছে, অভিমন্যু বক্সী আছেন, অনুসূয়া বক্সী আছেন, আরো খুব ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার আছে। কারণ অনেক পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, কারণ ক্রাইমের সঙ্গে সঙ্গে পুলিশ সবই আছে। সো লেটস সি, সুজয় প্রসাদ রূপঙ্করদাকে আমরা অভিনেতা হিসেবে পাবো বড় পর্দায়, এবং বেশ বড় একটা রোলে। লেটস সি কি হয়। তাহলে দর্শকদের একটু শেষে কিছু তোমরা বলে দাও। আমরা এতক্ষণ ধরে যা বলার দর্শকদেরই বলেছি, এবার একদম ডাইরেক্ট। 20শে জুলাই বড় পর্দায় বিদায় ব্যোমকেশ। প্লিজ আসুন, তর্ক করুন, কোয়েশ্চেন করুন, উত্তর তো কিছু কিছু তো পাবেন। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই। আর আপনাদেরকে বলি যে আমাদের আপাতত বিদায় জানাতে হচ্ছে, আবিরদা এবং সোহিনী দিও জানাচ্ছেন, কিন্তু বিদায় আপনারা ব্যোমকেশকে কিছুতেই জানাতে চান না। সেরকমই বিদায় ব্যোমকেশকেও কিন্তু বিদায় জানালে হবে না, যেটা করতে হবে হলে গিয়ে দেখতে হবে বিদায় ব্যোমকেশ, এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখতে হবে সিটি সিনেমা, সিটি টলিউড। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।